হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের হিস্ট্রির স্যার। আজকে আলোচনা করব WBSSC PYQ 1999 থেকে 2012 যে সেটটা আছে তার মধ্যে 2004 হিস্ট্রি পিজির কোশ্চেন নিয়ে। চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। হরপ্পাবাসীরা কোন কোন দেশের সাথে ব্যবসা করতেন, তাদের আমদানি রপ্তানি দ্রব্য কী কী ছিল? হরপ্পাবাসীরা জল ও স্থল উভয় পথে আভ্যন্তরীণ ওই বৈদেশিক বাণিজ্য চালাতো। সুমের ও মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পা সভ্যতা বাণিজ্য চলতো। এই সময় হরপ্পা সভ্যতার আমদানি দ্রব্য ছিল রূপা, কাঠ, তামা। হরপ্পা সভ্যতা থেকে রপ্তানি করা হতো হাতির দাঁতের নানা জিনিস, মণিমুক্ত সুতোবস্ত্র ইত্যাদি। কুষাণ যুগের সাংস্কৃতিক উন্নতি বিশ্লেষণ করো। কুষাণ রাজারা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে তাদের রাজ্য ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তারা নানা শিল্পের পৃষ্ঠপোষকও ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় গান্ধারী জনপদকে কেন্দ্র করে এক উন্নত ভাস্কর্য শিল্পের বিকাশ ঘটে, যা গান্ধা শিল্প নামে পরিচিত। এছাড়া নাগার্জুন রচিত সহস্রিকা, প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, বসুমিত্রের মহাবিভাষা, পতঞ্জলি মহাভাষ্য, গণ্যাঢ্যের বৃহৎ কথা প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। এবং এই কুষাণ যুগে একটা কথা বলি, শ্রেষ্ঠ রাজা বলা হয় কনিষ্ককে। কনিষ্কর সময় কী ছিল, এই তোমাদের এই সাম্রাজ্যের রাজধানী কুষাণ যুগে কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর, বর্তমানে যেটা পেশোয়ার। এটা এখন বর্তমানে পাকিস্তানে অবস্থান করে এই পেশোয়ার শহরটি। দিল্লির প্রারম্ভিক তুর্কি সুলতানি শাসনে ইলতুৎমিশের অবদান কী? প্রয়াত সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লির মসনদে বসেন। প্রথম জীবনে তিনি কৃতদাস ছিলেন। মসনদে বসে তিনি দক্ষতার সাথে দিল্লি, বদাউনি, অযোধ্যা, বেনারস ও শিবালিক অঞ্চলে বিদ্রোহী আমিরদের দমন করেন। তরাইনের যুদ্ধে তাজউদ্দিন ইলদিজকে পরাজিত বন্দী করে দিল্লি গজনির অধিকারভুক্ত করেন। এখানে তরাইনের যুদ্ধ বলতে তৃতীয় যুদ্ধ, প্রথম দুটো কিন্তু নয়। প্রথম আর দ্বিতীয় যেটা, সেটা মোহাম্মদ বিন ঘোরি আর তোমাদের যে ওটা রাজপুত রাজা দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। 1217 খ্রিস্টাব্দে তিনি নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করেন। চেঙ্গিস খান আক্রমণ থেকে তিনি সুলতানি সাম্রাজ্যকে রক্ষা করেন। জাসর, রণথম্বুর, আজমির, গোয়ালিয়র প্রভৃতি রাজ্য তার বশ্যতা অর্থাৎ শামসুদ্দিন ইলতুৎমিশের বশ্যতা স্বীকার করে। 1229 খ্রিস্টাব্দে বাগদাদের খলিফা তাকে সুলতানি আজম উপাধি দেন। এই বাগদাদি খলিফার নাম কি ছিল? আল মুনতাসির বাকিবিল্লাহ। ওকে, নেক্সট কোশ্চেন। অষ্টাদশ শতকের শুরুতে মোগল সাম্রাজ্যের অর্থনৈতিক সংকটের প্রকৃতি কী ছিল? 1707 খ্রিস্টাব্দের পর ঔরঙ্গজেবের অপদার্থ ও দুর্বন্ধ উত্তরাধিকারীদের আমলে মোগল সাম্রাজ্যের পতন নিশ্চিত হয়ে যায়। ঔরঙ্গজেবের আমলেই মোগল রাজকোষের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই সময় রাজস্বের প্রায় সবটাই চলে যেত যুদ্ধের পেছনে। মুঘল আমলের শেষের দিকে রাজস্ব ব্যবস্থা ও জায়গিরদারদের ব্যবস্থায় সংকট দেখা দেয় এবং রাজস্ব আদায়ের পরিমাণ কমে যায়। এইখানে দেখো 1707 খ্রিস্টাব্দের পরে বলেছে, তো সঙ্গে সঙ্গে পতন হয় একটা কি বলে একটা যুগে, মানে একটা সাম্রাজ্যে? না, নিশ্চয়ই না, এটা সময় লাগে। তো কীরকম সময় হয়েছিল না, এই সময় থেকে ভাঙন শুরু হয় বা ডিসইন্টিগ্রেশন বলা হয় যেটাকে। 1707 থেকে 1857 তো পুরোপুরি জানা যাচ্ছে যে একদম পুরোপুরি ভেঙে পড়ে। পরবর্তী প্রশ্ন, 1807 খ্রিস্টাব্দের সম্পাদিত টিলসিটের সন্ধির গুরুত্ব কী? 1807 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের কাছে নেপোলিয়ান বোনাপার্ট এই যুদ্ধে পরাজিত হয়ে রাশিয়ান না টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন এবং পরবর্তীকালে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই সন্ধির ফলে নেপোলিয়নের বিরুদ্ধে গঠিত তৃতীয় শক্তি জোটও ভেঙে যায়। রাশিয়া নেপোলিয়নের মিত্রে পরিণত হন। নেপোলিয়ন বোনাপার্ট হন ইতালি, জার্মানি ও মধ্য ইউরোপের নিয়ন্ত্রক। ফলে ইউরোপ মহাদেশে একমাত্র ইংল্যান্ড ছাড়া অপরাপর কোনো বিরোধী শক্তির অস্তিত্ব রইল না। মানে ছিল না তা নয়, ছিল, কিন্তু ফ্রান্সের বিপক্ষে দাঁড়ার মতন ক্ষমতা ইংল্যান্ডের ছিল কেবলমাত্র। এই রাশিয়া সরে তার দিকে চলে আসে। অস্ট্রিয়া ওর সময় কিছুটা দুর্বল হয়ে পড়ে। ওকে, পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্য সাধনে প্রধান বাধাগুলি কী ছিল? ইতালির ঐক্য সাধনের যে প্রধান বাধাগুলি ছিল তা হলো, 1 নম্বর হচ্ছে ইতালির অন্তর্ভুক্ত রাজ্যগুলির মধ্যে একমাত্র পিডমন্ট, সার্ডিনিয়া ছাড়া অন্য কোথাও ইতালীয় বংশোদ্ভূত শাসক ছিলেন না। 2 নম্বর, এর বেশিরভাগ রাজ্যের মধ্যেই উগ্র প্রাদেশিকতা বর্তমান ছিল।
3 নম্বর, ইতালির বিভিন্ন রাজ্যে রক্ষণশীল ও উদারনীতি বিরোধী শাসন ব্যবস্থা জাতীয় সংহতি পরিপন্থী ছিল। 4 নম্বর, এই সময় মধ্য ইতালি ও রোম ছিল পোপের নিয়ন্ত্রণে। এবং 5 নম্বর, ইতালি ঐক্য সাধনের প্রধান অন্তরায় ছিল অস্ট্রিয়ার আধিপত্য। এই যখন ইতালি ঐক্য সাধন হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করবে, 4 নম্বর পয়েন্টে দেখো বলেছি মধ্য ইতালি আর রোম ছিল পোপের নিয়ন্ত্রণে। তখন তো মধ্য ইতালি মানে যে রোম শহরটা তো ইতালি দেশের রাজধানী শহরে পরিণত হচ্ছে। তো কি হবে, পোপ এই সময় দেখছে তার নিয়ন্ত্রণ হারাবে বলে সেই সময় বললো যে না, আমি এখানে থাকবো না, আমাকে একটা আলাদা দেশ বা আমার সাম্রাজ্য গড়ে দেওয়া হলো। তাকে একটা আলাদা দেশ বা জায়গা দেওয়া হলো, যেটা আজকে বর্তমান যুগে কি না ভ্যাটিকান সিটি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অলিক সমাজতন্ত্র বলতে কি বোঝায়? কার্ল মার্ক্সের পূর্ববর্তী সমাজতন্ত্রীগণ অর্থাৎ রবার্ট আওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ার প্রমুখ সমাজতন্ত্র সম্পর্কে যে ভাবধারা প্রচার করেন তা বাস্তববাদী ছিল না, কল্পনাশ্রয়ী ছিল। তাই একে ধীরে সমাজতন্ত্রীদের কার্ল মার্ক্স কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বা অলিক সমাজতন্ত্রী নামে অভিহিত করেছেন, যার আদর্শ অলিক সমাজতন্ত্র নামে পরিচিত। এটা আরেকটা নাম হচ্ছে কি ইউটোপীয় সমাজতন্ত্র। ওকে, পরবর্তী প্রশ্ন, 1921 খ্রিস্টাব্দে লেনিন রাশিয়ার নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি কেন চালু করেন, মানে নীতি কেন চালু করেন? বলশেভিক বিপ্লব পরবর্তীকালে রাশিয়ায় কমিউনিস্টদের দলের পরীক্ষা সফল না হয় ভ্লাদিমির ইলিচ লেনিন বাস্তব পরিস্থিতি ও সমাজতান্ত্রিক আদর্শের মধ্যে একটি সমন্বয় সাধনের চেষ্টা করেন। এক আর্থিক পরিস্থিতি বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে তিনি পুঁথিগত সাম্যবাদের পরিবর্তে নতুন অর্থনৈতিক নীতি গ্রহণ করেন। এই নীতি ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে এক কার্যকর সংমিশ্রণ ঘটায়। পরবর্তী প্রশ্ন, কোন প্রত্যক্ষ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? 1941 খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন কংগ্রেস ল্যান্ড লিজ অ্যাক্ট পাস করে মার্কিন সরকারকে মিত্রশক্তির সাহায্যার্থে যুদ্ধাস্ত্র দেওয়ার ক্ষমতা প্রদান করে, ফলে ব্রিটেন ও ফ্রান্স যথেষ্ট উপকৃত হয়। এরপর হিটলারের অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তিগুলি সাহায্যার্থে যুদ্ধে নেমে পড়ে। 1941 খ্রিস্টাব্দে আগস্ট মাসে রুজভেল্ট ও চার্চিল উত্তর আটলান্টিকে একটি বৈঠকে মিলিত হয়ে 8টি শর্তে সম্মিলিত একটি কর্মসূচি ঘোষণা করেন, যা আটলান্টিক সনদ নামে পরিচিত। এই বছর জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করে। কবে আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে এবং তার পরবর্তী দিন অর্থাৎ 8ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান তথা মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তী প্রশ্ন, আকবর বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের ইবাদতখানায় কেন আহ্বান করেছিলেন? মোগল সম্রাট আকবর ধর্মের ক্ষেত্রে অত্যন্ত উদার ছিলেন। তিনি সর্বধর্ম সমন্বয়ের জন্য ধর্মালোচনার জন্যই 1576 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে একটি সভাগৃহ বা ইবাদতখানা প্রতিষ্ঠা করেন এবং সেখানে বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের আহ্বান জানান। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কী ছিল? ওয়াহাবি আন্দোলন ছিল একটি ইসলামিক পুনর্জাগরণমূলক ও ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যা ভারতবর্ষে মূলত মুসলিম সমাজকে শুদ্ধতাবাদী ইসলামে ফিরিয়ে আনতে এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিচালিত হয়। এটি ছিল ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রকৃতির আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দেন সৈয়দ আহমেদ বেলভি। এটা আরও একজন থাকে রায়বেরেলি, ইনি রায়বেরেলি ছিলেন। সৈয়দ আহমেদ খান কোথায় ছিল না তোমাদের ছিল আলিগড় আন্দোলনের সাথে তার নামও পরিচিত। এগুলো একটু সামান্য দেখে রাখবে। ওকে, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের লাহোর প্রস্তাব নামে গৃহীত হয়, যেখানে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র বা পাকিস্তান গঠনের দাবি উত্থাপন করা হয়। এটি দ্বিজাতি তত্ত্ব বা দ্বিরাষ্ট্র তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে ভারতের বিভাজনের পথ প্রশস্ত করে। পরবর্তী প্রশ্ন, রায়তওয়াড়ি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী কী? মহলওয়াড়িও একটা কিন্তু আমি বলেছিলাম, এ দেখো রায়তওয়াড়ি, মনে আছে? আগের ক্লাসে যেটা নিলাম সেখানে ছিল মহলওয়াড়ি একটা। রায়তওয়াড়ি হচ্ছে 1820 থেকে 27 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের রায়তওয়াড়ি বন্দোবস্ত চালু হয়। রায়তওয়াড়ি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি হলো: 1 নম্বর, এই ব্যবস্থায় কৃষক বা রায়তকে সরকার সরাসরি জমির মালিক হিসেবে স্বীকৃতি দেয়। 2 নম্বর, জমির মালিক কৃষকদের থেকে সরাসরি খাজনা আদায় করতে, কোনো মহাজন বা জমিদারের থেকে নয়। 3 নম্বর, জমির উর্বরতা, অবস্থান ও ফসল অনুযায়ী সরকারি রাজস্ব নির্ধারণ করা হতো। 4 নম্বর, কৃষকদের নগদ অর্থে খাজনা দিতে হতো, যা দুর্ভিক্ষ বা দুর্বিপাকে কঠিন হয়ে যেত। এই ব্যবস্থা চালু করেছিলেন টমাস মুনরো এবং এটি প্রধানত মাদ্রাজ, বোম্বে ও বরোদা অঞ্চলে প্রযোজ্য ছিল। বৈদিক সমাজে চতুরাশ্রম বলতে কী বোঝায়? বৈদিক সমাজে চতুরাশ্রম বলতে মানুষের জীবনকে
4টি ধাপে বা আশ্রমে ভাগ করে ধর্ম, শিক্ষা, পরিবার ও মুক্তির পথে পরিচালনার ব্যবস্থা বোঝায়। কি না, চতুরাশ্রমের 4টি ধাপ হলো: 1 নম্বর ব্রহ্মচার্য আশ্রম, শিক্ষা ও শৃঙ্খলাশ্রম, ছাত্র জীবন; 2 নম্বর হচ্ছে গার্হস্থ্য আশ্রম, বিবাহ সংসার জীবন বা পারিবারিক কর্তব্য; 3 নম্বর হচ্ছে বানপ্রস্থ আশ্রম, সংসার থেকে ধীরে ধীরে সন্ন্যাস গমনের প্রস্তুতি, আত্মচিন্তা ও ত্যাগ; আর 4 নম্বর হচ্ছে সন্ন্যাস আশ্রম, মোক্ষ লাভের জন্য সংসার ত্যাগ করে সাধনা। এই ব্যবস্থা অনুযায়ী ব্যক্তি জীবনের প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট ধর্মীয় সামাজিক কর্তব্য পালন করতে। এই চতুরাশ্রম আর বর্ণাশ্রমগুলো কিন্তু ডিফারেন্ট প্রশ্নের উত্তর, তো ভালো করে দেখা যাবে। অনেকে চতুরাশ্রমকে বর্ণাশ্রম মনে করে উল্টো পাল্টা করে দেয়, ফলে পরীক্ষায় নেগেটিভ মার্কিং খেয়ে যায়, নাহলে প্রশ্নের উত্তর ভুল হয়। পরবর্তী প্রশ্ন: ফ্রান্সে সন্ত্রাসের শাসন কেন প্রবর্তিত হয়েছিল? ফ্রান্সে সন্ত্রাসের শাসন প্রবর্তিত হয়েছিল নিম্নলিখিত কারণে: 1 নম্বর বিপ্লব বিরোধী ষড়যন্ত্র দমন, অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রপন্থী বিদেশি আক্রমণ ও অভ্যন্তরীণ শত্রুদের দমন করতে জ্যাকোবিন নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসের শাসন চালু করে। এবং 2 নম্বর হচ্ছে বিপ্লব রক্ষার চেষ্টা বা দেশের রাজনৈতিক অস্থিরতা, আর্থিক সংকট ও বিশৃঙ্খলার মধ্যেও বিপ্লবের আদর্শ টিকিয়ে রাখতে জনগণের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পলাশি বিতর্ক কি? এখানে দেখো পলাশি বিতর্ক যেটা, পলাশি লুণ্ঠনের যে জিনিসটা সেটা রিলেটেডও আছে। কি যে পলাশি বিতর্ক বা পলাশি লুণ্ঠন বলতে বোঝানো হয় 1757 সালে পলাশি যুদ্ধের পর ইংরেজদের দ্বারা বাংলা সম্পত্তির বিপুল লুণ্ঠন। 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের ফলে বাংলা, বিহার ও উড়িষ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য স্থাপিত হয় এবং বাণিজ্যিক ক্ষেত্রেও কোম্পানির একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত হয়। ফলে কোম্পানি কর্মচারীরা বাংলাদেশে এক ব্যাপক অর্থনৈতিক শোষণ লুণ্ঠন চালায়। তারা লুণ্ঠিত বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে পাঠাতে থাকে। এইভাবে 1757 খ্রিস্টাব্দ থেকে 1793 খ্রিস্টাব্দের মধ্যে ভারত থেকে ইংল্যান্ডে যে অর্থ লুণ্ঠন করে পাঠানো হতো সেটাই ইতিহাসে পলাশি লুণ্ঠন নামে পরিচিত। আরেকটা পলাশি বিতর্ক বলেছে, এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, যদি বিতর্ক হয় মানে এটা নিয়ে তো একটু গণ্ডগোল থাকে। পলাশি বিতর্ক আরেকটা যে অনেকে বলে থাকে, সেটা এখানে যেহেতু জায়গা ধরবে না, একটু আমি মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, পলাশি যুদ্ধের পর যে ইংরেজরা শাসন করতে আসে, অনেকে বলে যে এটা ছলে বলে কৌশলে, কেউ ইউরোপীয় ঐতিহাসিকরা বলে যে না, ঠিকঠাকভাবেই হয়েছিল, ভারতীয় শাসকরা বরং ঠিকভাবে যুদ্ধ করতে পারেনি। তো সেগুলো নিয়ে আছে। এই যে লর্ড ক্লাইভ যে মির্জাপুরের হাতে শাসন তুলে দিচ্ছে, এই যে সিরাজকে ছলে বলে কৌশলে হারানো হচ্ছে, এগুলোকেও এটা রিলেটেড অনেক সময় ধরা হয়। ওকে, তো এই কথাটাও একটু খেয়াল রেখো, একটু বইগুলো পড়ো, ঠিক আছে? তো বইগুলো যদি এরকম ইনফরমেশন থাকে খুবই ভালো কথা, নাহলে পলাশি বিতর্ক বলতে পলাশি প্লান্ডার বা কিছু, তো কোশ্চেনগুলো যেহেতু ওখান থেকে তোলা আছে বা কিছু, তো এইরকম একটু প্রশ্নটা দেখে তোমাদের মানে অবাক লাগলেও লাগতে পারে। পরবর্তী প্রশ্ন: শেরশাহের ভূমি রাজস্ব সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শেরশাহের ভূমি রাজস্ব সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে দেওয়া হলো: 1 নম্বর জমির জরিপ ও মাপযোগ। শেরশাহ প্রথমবার সঠিকভাবে জমির পরিমাপ ও শ্রেণীবিন্যাস করান, একে বলা হয় জমির তৌল বা পরিমাপকরণ। 2 নম্বর রাজস্ব নির্ধারণ, জমির উৎপাদন ক্ষমতা অনুযায়ী প্রতি বিঘা জমির জন্য নির্দিষ্ট হারে রাজস্ব ধার্য করা হয়। 3 নম্বর নগদে কর আদায়, রাজস্ব নগদে আদায় করা হতো, যা কৃষকদের ব্যবসার সুযোগ ও স্বচ্ছতা এনে দেয়। 4 নম্বর হচ্ছে পট্টা ও কবুলিয়ত প্রথা। এখানে পট্টাটা দেখো, জমির পরিমাণ ও কর নির্ধারণ করে কৃষককে লিখিত দলিল দেওয়া হতো। আর কবুলিয়ত হচ্ছে কৃষক কর্তৃক রাজস্ব পরিষদের লিখিত অঙ্গীকার মানে যে হামে কবুল হে ইয়ে সিস্টেম। ধরো আমি জাস্ট হিন্দিতে এটাকে আমি সুন্দর করে মজার ছলে বলছি, ধরো যে কবুল হে, এখানে কবুলিয়ত, কবুল করছে, ওকে, বা অঙ্গীকার সোজা বাংলায় বলে। পরবর্তী প্রশ্ন: বর্গী ও শিলাদার কারা? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু দেখে যাও, এখান থেকে রিলেটেড প্রশ্ন আসতে পারে। বর্গী ও শিলাদার শিবাজির অশ্বারোহী বাহিনীর 2 ধরনের সৈনিক। বর্গীয় ছিল সরকারি বাহিনী, তারা সরকারের কাছ থেকে ঘোড়া ও প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র পেত, কিন্তু শিলাদারদের সব কিছু নিজেদের জোগাড় করতে হতো। তারা নগদ বেতনের বিনিময়ে প্রয়োজনের সময় যুদ্ধে যোগ দিত। এই যে বর্গী আর শিলাদার, বর্গী নিয়ে দেখবে একটা কবিতা আছে বাংলায়, আমরা ছোটোবেলায় শুনেছি, এখনও বলে, খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। বুঝতে পারছো, রিলেট করতে পারছো এই বর্গী রিলেটেড ব্যবস্থা নিয়েই। জাতীয় কংগ্রেসের নরমপন্থী কাদের বলা হতো এবং কেন বলা হতো? জাতীয় কংগ্রেসের নরমপন্থী বা মডারেটস বলা হতো সেই সব নেতাদের যারা ব্রিটিশ শাসনের বিরোধিতা শান্তিপূর্ণ সাংবিধানিক পদ্ধতিতে করতে চাইতেন। দাদাভাই নৌরাজি, গোপালকৃষ্ণ গোখলে, সুবোধচন্দ্র মল্লিক, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ নেতারা ছিলেন নরমপন্থী। এদের নরমপন্থী বলা হতো কারণ 1 নম্বর এরা বিশ্বাস করতেন আলোচনা, আবেদন ও দরবারের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে ধাপে ধাপে অধিকার আদায় সম্ভব। 2 নম্বর এরা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করতেন এবং সরাসরি সংঘর্ষ বা বিক্ষোভে বিশ্বাস করতেন না। 3 নম্বর হচ্ছে যে এদের কৌশল ছিল প্রার্থনা, আবেদন ও প্রতিবাদ বা 3P কি, প্রেয়ার, পিটিশন অ্যান্ড
প্রোটেস্ট। কখন ও কেন রাওলাট আইন জারি করা হয়েছিল? রাওলাট আইন 1919 সালে জারি করা হয় ভারতীয় বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য। এই আইনে বিচার ছাড়াই গ্রেপ্তার ও আটকে রাখা যেত, তাকে এই জন্য কালা আইন বলা হয়। এই আইনটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, রাওলাট আইনের পর যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, এরই খুব দ্রুত তাড়াতাড়ি পর এই আইনটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার। আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব ততটুকু আলোচনা করলাম, এতটুকুই। আবার পরবর্তী দিন আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।